ভয়াবহতম সংকটে 1 বছরের মাথাতে বলেছে লকডাউন বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে আপনি এই ধরনের অবস্থাতে কোন দল দাঁড় হতে পেরেছে? 1 মাসের মাথাতে আমরা বলেছি আগেই ভালো ছিলাম, মানুষজন বলা শুরু করেছে। আজকে আওয়ামী লীগ সারা বাংলাদেশ ব্যাপী হরতাল অবরোধের মতো এরকম লকডাউন পরিস্থিতি তৈরি করেছে। এবার বোঝেন যে সেকেন্ড ধাক্কাতে আমরা কি করব। এরা আমাদের লাথি উষ্টাকে এরা ভেঙেছে। আমি যেই একটা ঐক্যের ডাক দিতে পারি কোন একটা সমাবেশে গেলে, এবার বোঝেন নেত্রী মুখ দিয়ে বললে কি হয়। অর্থাৎ নেত্রীর নামে দল চলে, নেত্রীর ব্যাপারে কেউ কথা বলবে, আমার আপনার প্রতিবাদ করা লাগবে না। তৃণমূল পর্যায়ে কারো কাছে গিয়ে খালি একবার বলুক নেত্রীর কথা, লাথি মেরেও দাঁত ভেঙে ফেলবে নেত্রীর বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা কথা বললে। ফলে নেত্রীর ব্যাপারে সব এক, দল এক। নেত্রী যদি বলে আজকের রাত, আওয়ামী লীগ বলবে আজকের রাত। নেত্রী যদি বলে এখন দিন, আজকে দিন। এই যে একটা প্রবল আনুগত্য, মানে নেত্রীর ব্যাপারে কোন রকমের দলীয় কোন্দল নাই। আমরা সারা বিশ্বকে এই জিনিসটা বুঝাতে চাই যে সাধারণ জনগণ বলতেছে যে এই সম্পূর্ণ বিষয়গুলো অবৈধ। আওয়ামী লীগ তো ঠিক আছে, আমরা তো আওয়ামী লীগ কর্মী, আমাদের কথা বাদিয়ে দিলাম। আমাদের মূল বক্তব্য হলো যে এই যে লকডাউন, অবরোধ, অচল অবস্থা, বিচ্ছিন্নতা, হোয়াটএভার, এইটার কারণ হচ্ছে একটা বিষয় দিয়ে সাধারণ জনগণ সারা বিশ্বকে এই জিনিসটা বলতে চায় যে ইউনুস যা করতেছে সম্পূর্ণ অবৈধ, আইসিটি রায় এভরিথিং। তো এই জন্যই প্রোগ্রাম, কিন্তু এইটা নিয়ে আমরা ওরিড না। তাদের অবৈধতা মানে সারা বিশ্ব জানে। এখন বুঝতে পারবেন যে কালকে সারা পৃথিবীতে এই বাংলাদেশের ইউনুস সরকারের যে অবৈধ কার্যক্রমটা কিভাবে মানুষ জানবে, এটা কালকে টের পাবেন। অলরেডি জানেই, কালকে এই জিনিসটা কিন্তু এস্টাবলিশ হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী তো নাই, ঘরে নাই, বাড়িতে নাই, কেউ নাই, কোথাও নাই। সাধারণ মানুষই কিন্তু প্রোগ্রাম সাকসেস হলো। তো সাধারণ জনগণ যখন আমাদের সাথে আসে, ইউনুস তো কিছু, কিন্তু আমাদেরকে জানাইতে হবে সারা বিশ্বকে যে ইউনুস যা করতেছে সম্পূর্ণ অবৈধ জিনিস করতেছে। ঢাকাতে আমাদের এনাফ সাপোর্ট আছে, ঠিক আছে, ঢাকাতে কেউ অ্যারেস্ট হলে। কিন্তু রুট লেভেলে যেমন গতকালকে আমাদের অভিজ্ঞতা একটা ছেলে, অন্যমূল্য সম্ভবত আক্তার নামে একটা ছেলে, ও নামাজ পড়তে গেছে, ওইখান থেকে ধরে নিয়ে গেছে তারা। তো তার ওয়াইফ ফোন করছে আমাদেরকে, বলছে তো কিন্তু রুট লেভেলে ইজ ভেরি ডিফিকাল্ট। অভিগঞ্জে আমি কিন্তু পাচ্ছি না, পাচ্ছি না। নোয়াখালী কি অবস্থা নিজের মধ্যে ভালো জানি, কিন্তু আমাদের অভিগঞ্জ জেলার কথা আমি জানি বা সিলেট এলাকার কথা জানি, আমরা কিন্তু লিগাল এইড পাই, একটু প্রবলেম হচ্ছে। বাট ঢাকাতে উই হ্যাভ এনাফ সাপোর্ট। তো আপনাকে যিনি বলছেন মেবি ঢাকা বেস, তো এটা লাইভে বলতে অসুবিধা নাই। আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে কিন্তু লিগাল এইড আমাদের একটু স্ট্রাগল হচ্ছে, শূন্যতা রয়েছে সেখানটায়। আমাদের জুলাই আন্দোলন আমাদের কেমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আজকে বাংলাদেশে সমাবেশ করে সেই ৭১-এর যুদ্ধাপরাধী, সেই রাজাকার দাম্ভিক স্বরে বলে ৫৪ বছরের প্রতিশোধ নেবার সময় এসেছে। ৫৪ বছর আগের যেই তাদের পরাজয়, সেটা প্রতিশোধ নেবার সময় এসেছে, এবং ফেব্রুয়ারিতে আমরা সেটা দেখিয়ে নেব। তারা ফেব্রুয়ারি কেন, গত ১৪ মাস ধরে তো এইগুলোই করতেছে, আবার ফেব্রুয়ারি কি দরকার? মানে গত বছরের ৫ আগস্ট থেকে তো তারা এই কাজই করতেছে। সুশান্ত দা, আমার স্পষ্ট প্রশ্নের জায়গাটা হচ্ছে এটা, ধরেন আমরা কি বলছি সেটা বাদ দিলাম, জুলাইতে যে বুদ্ধিজীবী শ্রেণী, যেই শিল্পী বা যাদেরকে আমরা অরাজনৈতিক ব্যক্তি বলে জানি, যেই অথর্বগুলো নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষে দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু জুলাই আন্দোলন তারা অন্য কোনো লজিকে করেছিল, তারা প্রত্যেকে এই মুহূর্তে চুপ কেন? কিংবা যে বুদ্ধিজীবী শ্রেণী যেগুলো, সেই কালকে উঠে এগুলো এখন সবাই চুপ কেন? কেউ এই প্রসঙ্গে কেন কথা বলছে না যে মুক্তিযুদ্ধ বিরোধীরা আজকে প্রতিশোধ নেবার ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, অথচ সেই সুশীলরা এখন চুপ কেন? আমি বলি এই বিষয়টা একদম ক্লিয়ার। ওই কি বলে, নিজে বাঁচলে বাপের নাম, আমাদের কমন সবাই জানি আমরা। তো ভাই নিজে তাকে বাঁচতে হবে, বাঁচার পরে না আপনার আদর্শ। আপনি তো নিজে নাই বাঁচলেন। বর্তমানে বাংলাদেশের যে আমি এটার সঙ্গে একমত না, এই জায়গাটা বলে আমি বলি আমার কথাটা বলি, তারা দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছিল বারবার জুলাইতে। না, এখন যে প্রবলেমটা, ধরেন যে একজন প্রো 71 মানুষ, এখন সে যদি কথা বলে, তারা যদি সে যদি মাছ বাজার করতে যায়, তারা যদি মাছ বাজারে ধরে মারে, মুভ করে, জানে মেরে ফেলে, তো তার কাছে তো জীবনটা বড়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, তার আগে নিজে বাঁচতে হয়, তারপরে তার অন্য কিছু চিন্তা করতে হয়। তো এখন একটা আমি মানলাম উনি যে প্রগতিশীল, উনি বুদ্ধিজীবী সবকিছু, এখন উনি কথা বলে না, কারণ হচ্ছে উনার জানের নিরাপত্তা নাই। আর তখন কথা বলছে কেন? জুলাইতে সুশান্ততা তার মধ্যে এইটুকু ভরসা ছিল
আর যাই হোক শেখ হাসিনা গুলি করবে না, শেখ হাসিনা আমি এই পয়েন্টই বলতে চাচ্ছি। আপনি একটা জিনিস, তাদের তখন সময়ে যে যা খুশি বলছে, কারণ কেউ তো কোনোদিন ভাবে নাই যে রাস্তায় ঘাটে বাজারে মাঠে ময়দানে যে কোনো জায়গায় মানুষ ধরে মেরে ফেলবে, গাছে ধুলাই রাখবে, এইটা তো মানে আওয়ামী লীগ আমরা তো প্রশ্ন উঠে না। এখন যে বুদ্ধিজীবী কোন সাহসে সে কথা বলবে কেন? কারণ এইটা হিউম্যান নেচার, তার প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে বেশি পছন্দ করে, সে বাঁচতে চায় আগে, তারপর অন্য কিছু। তখনকার সময় তো এইটা ছিল না যে যাই হোক যে আওয়ামী লীগ সরকার তো তাকে মব করে মারবে না, আর মব সিস্টেমটাতে আসছে এইবার। দ্যাট ইজ আমি আমার মানে আমার জায়গা থেকে আমি মনে করি দ্যাটস দ্য মেইন রিজন, যে এখন কেউ জানে না যে সে আসলে ঘর থেকে বের হলে সে মানে সুস্থভাবে ঘরে ফিরতে পারবে কিনা। তো আমি কথা বললাম, আমি আমার পারিবারিক মাছ বাজার করতে বাজারে গেলাম, সবজি বাজারে গেলাম, ওইখানে আমার চিনলো, ধরলো, মারলো, তাইলে তো ভাই বলল না, ঠিক না? তো এই জিনিসটা কিন্তু আপনাকে পয়েন্ট আউট করতে হবে যে এখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। জীবনের নিরাপত্তা যেখানে নাই, এখানে আদর্শ তো ভাই বোধ করে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দ্যাটস মাই পয়েন্ট। আর যে জিনিসটা আগে সবাই ভাবতো যে কোনো সমস্যা নাই, মানে যা খুশি বলি, তখন তারা বলছে। তো এই ডিফারেন্সটা কিন্তু আমাদের মেক করতে হবে, এবং এই জিনিসটা আমাদেরকে মানে এস্টাবলিশ করতে হবে যে এখন জীবনে কোনো নিরাপত্তা নাই। সিম্পল। কোন মানুষ কথা বলবে 71 নিয়ে কথা বলে তো সে তো তার জীবনটা তো সে বিলাই দিতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু মানে আমি মনে করি দ্যাটস দ্য পয়েন্ট। আমি সবাইকে বলি কথাটাই যে ভাই মানুষ কেন বলবে ভাই, বাস্তবে আমার সুশান্ত দা, আমার আক্ষেপের জায়গা হচ্ছে ওই জায়গাটা তারা অন্তত এইটুকু স্বীকার করুক যে হ্যাঁ জুলাইতে আমাদের ওই ভরসাটুকু ছিল, সে কাছে বলতেছে তো এখন না এখন না অনেক টকশোতে তো অনেকই আসে এই কথাটা, তো ইভেন নুরু তো অনেক স্বীকার করছে, তারপরে মানে অনেক বিনবিনে তো স্বীকার করছে আই থিঙ্ক, যে এখন যা হচ্ছে মানে ওইটা কোনো সময় ছিল না। আর একটা বিষয়, গত 14 মাসের যে অপকর্ম, এই অপকর্মে বাংলাদেশের 50 বছরের সব অপকর্মে যদি সামেশন করি তাও এর চেয়ে কম হবে, অনেক কম হবে। তো তারা সব রেকর্ড ভেঙে দিছে, আর সবাই তো স্বীকার করতেছে, কে স্বীকার করে না? অনেক বুদ্ধিজীবী এটা বলতেছে, অনেক বুদ্ধিজীবী তো আছেই, একটু খেয়াল করলে দেখবেন তারা কিন্তু এটা স্বীকার করে বাবা এখন যা হচ্ছে এটা তো কোনোদিন ছিল না দেশে। কারণ জীবনের কোনো ধরনের নিরাপত্তা নাই, এবং মানুষের জীবনটাই আগে, এরপরে আপনার অন্য কিছু আসবে। একদম একদম তাই। এই জায়গাটা একটু আপনার মুখ থেকে তারপর শুনতে চেয়েছিলাম যে আপনি একটু বলেন, কারণ আপনার কথা বলা, আপনার যে বলার স্টাইল, এটা মানে দর্শকরাও পছন্দ করে। না আমি তো লেমন টার্মে বলি, আমি তো মানে যেহেতু নিজুম আছে, নিজুম লিগ্যাল সাইডটা কভার করবে, এই জন্য আমি একটু পাবলিকের মানে ভাবে চিন্তা করি বলিও আর কি। মানে আমি এবং নিজুম কোনো শতে থাকলে এটি একটা সুবিধা হলো কি, আমি পাবলিক ভিউটা বলি ও লেমন টার্মে, নিজুম লিগ্যাল টার্ম গুলো ধরতে পারে, এটা একটা সুবিধা আর কি আমাদের দুজনের মধ্যে। কোনো যে কোনো শোতে গেলে এই জিনিসটা কভার হয় খুব ভালোভাবে। আমি একটু নিঝুমের কাছে জানতে চাইবো এবার একটা ব্যাপার, সেটা হচ্ছে একজন মানে আইনজীবীরা তো আসলে যে কি বলে যে মার প্যাচের বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের চাইতে একজন আইনজীবী বা একজন ব্যারিস্টার অনেক ভালো বুঝতে পারে যে কোন ধরনের মার প্যাচ গুলো কোথায় ব্যবহার হয়। তো আমি এই জুলাই আন্দোলনকে মানে ইয়েতে কি বলে লকডাউনকে কেন্দ্র করে আমার যে আশঙ্কার জায়গা, সেটা হচ্ছে জামাত শিবির তো কোনোদিনই নামে ব্যানারে কোনোদিন রাজনীতি করেনি, তারা সবসময় বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা একটা বাহিনী। তো হয়তো বা জুলাই পরে 50% কে হয়তো জামায়াতের মানে কেন্দ্র থেকে বলা হয়েছে তোমরা প্রকাশ্যে আসো, সাইনবোর্ড নিয়ে দাঁড়াও, বাকি 50% এখনো বিভিন্ন দলের ভেতরে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুখোশে তারা, বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগ আছে, এখনো হয়তো ঢাকায় অজস্র পাওয়া যাবে যারা ছাত্রলীগের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মূলত ও শিবিরের পারপাস সার্ভ করতেছে। এই যে লকডাউন কর্মসূচি, এই জায়গাটায় ওরা তো নিশ্চয়ই নিচের বাহিনী ঢুকিয়ে রেখেছে, এবং তারপরে হচ্ছে গিয়ে ধরেন বিভিন্ন অপকর্মগুলো করে, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় বিশ্বজিৎ হত্যাকাণ্ড, আবরার হত্যাকাণ্ডের মতো, যে আবরার হত্যাকাণ্ডের আসামিদেরকে মুক্ত করেছে আবার জামাত নিজ দায়িত্বে ক্ষমতায় এসে। তো তাদের সম্পর্কটুকু আমরা বুঝতে পারি। তো এখন এই লকডাউনকে কেন্দ্র করে সেই রকম কিছু অপকর্ম ঘটাতে পারে কিনা শিবির, এবং যদি সেই সম্ভাবনাটা আপনিও মনে করেন যে রয়েছে, তাহলে সেই জায়গা থেকে বাংলাদেশের যে তৃণমূলে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগের যে কর্মীরা রয়েছে তাদের সচেতনতার জন্য আপনি কি বলবেন? এটা একটা ভালো পয়েন্ট। সবাই
এটা অনেক হয়তো বা চিন্তা করছে না এই মুহূর্তে, ভাবছে যে সমস্ত শিবির দূরীভূত হয়েছে। আমি আপনাকে একটা সাম্প্রতিক সময়ের উদাহরণটা দেই, একই প্যাটার্নের, তো সেই কারণেই বলা। আপনি যেহেতু বিএনপির কথাটা বলেছেন, আপনার মনে আছে ওই যে মিটফোর্ড হসপিটালের সামনে পাথর দিয়ে বিএনপি এক নেতার হত্যা করবার যে ভয়ঙ্কর দৃশ্য, সেই ঘটনার পরপর খুবই সিস্টেমেটিক ভাবে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিএনপি বিরোধী মিছিল বের হয়েছে। হ্যাঁ, একই সাথে একই সময়ে, ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, হঠাৎ করে দেখবেন যে আমি আগে ছাত্রদল করতাম, এখন ছাত্রদল থেকে আমি পদত্যাগ করলাম, এরকম দৃশ্য দেখে এরকম অনেকেই পদত্যাগ পত্র জমা দেওয়া শুরু করেছিল। হ্যাঁ, মোটামুটি আমরা 20-30 এরকম আমরা দেখেছি। তো এই প্যাটার্ন গুলো কিন্তু আমরা জুলাই মাসে লক্ষ্য করেছিলাম। হঠাৎ করে দেখলাম যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে, ছাত্রলীগ হয়েও আবার ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলছে। অর্থাৎ তাদের প্যাটার্নটা এমন ছিল যে যদি মানুষকে দেখানো যায় যে ছাত্রলীগের করছে, তাতে করে ব্যক্তিগত ইমোশনটা আরো তৈরি হবে, ঠিক আছে। সো এই ধরনের জিনিসগুলো আমরা পরবর্তী সময় বিএনপির ক্ষেত্রেও তারা প্রয়োগ করেছে বলে আমরা দেখেছি। ফলে এই লোকগুলো এখনো আছে, তা না হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের বিভিন্ন গ্রুপের অনেক তথ্য কিন্তু বাইরে চলে যায়, কারণ তাদের তো এজেন্ট আমাদের সাথে আছেই। এখন অবস্থাটা এমন যে হয়েছে আমাদের ক্ষেত্রে যে আমরা এই মুহূর্তে এই যে এদেরকে খুঁজে বের করব, এগুলো আসলে এক একটা ঘটনার প্রেক্ষিতে বের হয়। আমাদের এখন যে অবস্থা রাজনীতির, সেই অবস্থাতে আসলে আমাদের, যেহেতু আমরা একটা সঙ্গীন অবস্থার ভেতরে রয়েছি, নানান ভাবে আমাদেরকে এম্বার্গো দেওয়া হয়েছে, ফলে মাঠের রাজনীতিতে আরো বেশি ক্লিয়ার হতে পারতো, কিন্তু এই মুহূর্তে এগুলো বের করাও কঠিন। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন লেখালেখি, বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা লোকেট করতে পারি। এর মধ্যে আপনি জানেন অনেকের ক্ষেত্রে লোকেট হয়েছে, অনেককে ত্যায্য করা হয়েছে, অনেকে ত্যাগ করা হয়েছে, বলা হয়েছে, তাদের ব্যাপারে লেখালেখি হয়েছে এবং সেগুলো প্রকাশ্যে অনলাইনে এসেছে। কিন্তু যেই বিঘার মাধ্যমে করা প্রয়োজন, আমার কাছে মনে হয় যে এখনো অনেক গুপ্ত শিবিরকে আপনি লোকেট করতে পারেন নাই। তারা ওই যেটা হয়েছে যে আমাদের ভিতরে ঢুকেই, আমাদের ভিতরেই দেখবেন নানান ধরনের গ্যাঞ্জাম তৈরি করবার চেষ্টা করছে, নানান ধরনের উদ্ভট কথাবার্তা বলছে। সো এগুলো একটু দেখার বিষয়। এখনো যে আমরা সেটা থেকে মুক্ত হতে খুব পেরেছি তা নয়, আমি সেটা দাবি করি না। আমি মনে করি এখনো সেটা রয়েছে। আপনি আমাকে যে প্রথম যে প্রশ্ন করেছিলেন, ওই যে পুলিশের এইভাবে ব্রাশ ফায়ার করবার কথা বলতে পারে কিনা, আমি পুলিশ প্রবিধানের 138 নম্বর অনুচ্ছেদের কথা বলেছি। আসলে সেটি হবে হচ্ছে 152, 153 এই অনুচ্ছেদগুলো আমি একটু জাস্ট সংশোধন করে নিয়েছি। সো আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে না, এখনো সেখান থেকে আমরা মুক্ত হতে পারিনি, সেটা শঙ্কার জায়গা রয়েছে। আমাদের ভেতরে অন্যান্য দলের গুপ্ত ব্যক্তিরা রয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একটি আম পাবলিকের দল। অর্থাৎ কোন একটি ছেলে এসে যদি বলে যে ভাই আমি আওয়ামী লীগ করতে চাই, আপনি কিন্তু আসলে তাকে খুব একটা স্ক্রিনিং এর মধ্য দিয়ে নেন না, খুবই কম স্ক্রিনিং এর মধ্য দিয়ে যায়। জামাতের ক্ষেত্রে যেটা হয়, তারা যে কি যেন থাকে, ওদের একটা কাগজ কলম থাকে, সারা সপ্তাহে তারা কয়বার নামাজ পড়লো, কি ভালো কাজ করলো, মানে উদ্ভট সব কর্মকাণ্ড আর কি, এগুলোর মধ্য দিয়ে তারা মিলিশিয়া তৈরি করে। বাংলাদেশের পার্সপেক্টিভে ধরেন নামাজ পড়া, রোজা রাখা, এগুলোকে এই যে বাংলাদেশের সাধারণ মানুষের যে একটা ইমোশন ধর্মীয় ব্যাপারে, এই ইমোশনটাকে তারা রাজনৈতিক ব্যাপারে কাজে লাগায়। জামাতে ইসলামী, বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ এটা বোঝে বলেই জামাতে ইসলামী গত 70 বছরে 3 থেকে 4% বেশি ভোট পায় না। বাংলাদেশের 90-95%, আপনি 90% তো মুসলমান, বা আমি 90% না ধরে যে 85% মুসলমান ধরি, তাহলে 85% মুসলমান তো সেই হিসেবে জামাতে ইসলামকে সব ভোট তাদের দেওয়ার কথা। সুতরাং বাংলাদেশের মানুষ এইসব ধর্ম ব্যবসায়ীদের কথাতে আসলে খুব একটা ডিরেইলড হয় না। এন্ড অফ দ্য ডেতে নতুন প্রজন্মের কিছুকে তারা মগজ ধোলাই করতে পেরেছে। ওই ভোট তাদের শেষ পর্যন্ত আপনার 3 থেকে 4%, 5% থাকবে। এটাই নিয়তি। এবং তারা 71-এর ঘাতক। তারা যতই সাধু সাজার চেষ্টা করুক না কেন, তাদের যত প্রজন্ম আসুক না কেন, মানুষ ওদেরকে রাজাকারই ডাকবে এন্ড অফ দ্য ডেতে। একেবারেই তাই। তো আরেকটা ব্যাপার একটু সুন্দরদা, ওই যে ইয়ের ব্যাপার, কালকে হচ্ছে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানে পাকিস্তান যে একটা কোর্ট পরিচালনা করছে বাংলাদেশে, তো সেই কোর্টের ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, এবং যে এই রায়ে আসলে আমাদের কি যায় আসে, আওয়ামী লীগের যারা আমরা, বা আওয়ামী লীগের পক্ষে আমরা যারা রয়েছি, ওরা এই রায়টা দিয়ে আসলে কাকে সন্তুষ্ট করতে চায় বা কাকে ব্যথিত করতে চায়? কারণ আমরা কি আসলে এই রায়টাকে কোনোভাবে মানে
কষ্ট পাওয়ার মতো, বা ওখানে ধরেন 10 বার ফাঁসি হয়ে গেল শেখ হাসিনার, রায় একটা হয়ে গেল, তো তাতে আসলে আমাদের কি যায় আসে? কারণ আমরা যখন একেবারে শুরু থেকে বলছি যে এই সরকার অবৈধ, এটির কোনো আইনি ভিত্তি নাই, 106 অনুচ্ছেদের অধীনে যেই তারা অবজারভেশনটা পেয়েছে অ্যাপেলেট ডিভিশন থেকে, সবগুলোই ত্রুটিপূর্ণ এবং খুবই সন্দেহজনক। এবং প্রধান বিচারপতি সেই সময় ওবায়দুল হাসান, তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। ফুলকোর্ট হিয়ারিং কখন হলো, অ্যাটর্নি জেনারেলের যে পদ সেটিও আপনার নিয়োগ অবৈধ, তারপরে নতুন যে রিফাত হাসান তার নিয়োগ অবৈধ। সবকিছু মিলে আমরা বলেছি যে 106 অনুচ্ছেদ ডিড নট অপারেট, এবং ডক্ট্রিন অফ নেসেসিটি আর যেই পদ্ধতিগুলো আছে সেগুলোর আসলে কোনোটাই আসলে এখানে পালন করা হয়নি। এবং আমরা যদি এই কথাগুলো বুঝি, বিএনপিতে তো আরো, আমি ব্যক্তিগতভাবে চিনি বিএনপির অনেক ব্যারিস্টার্স আছে যারা অনেক ভালো আইন বোঝেন, যারা আইনি লড়াইও সিদ্ধহস্ত, মানে এই বেসিক জিনিসগুলো বোঝেন না বিএনপিতে এমন নাই। এবং অসংখ্য, অনেক সিনিয়র লয়ারের কথা বাদ দিলাম, অনেক জুনিয়র লয়ার আছে, আমাদেরই ছোট ভাই, আমাদেরই সমবয়সী বা বড় ভাই। আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কথাই যদি স্পেসিফিকলি বলি, রুমিন আপা কি আমাদের থেকে কম আইন বোঝেন? আমরা তো একসাথে আইন পড়েছি, তাই না? একই জায়গাতে আইন পড়েছি, একজন একজনকে চিনি। রুমিন আপা খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন এবং আছেন হয়তোবা। তো উনাদের তো এটা না বোঝার কোনো কারণ নেই, ওনারা ঠিকই বোঝেন যে আইনি ভিত্তি যে নাই। এবং এর আগে যে 5ম সংশোধনী বাতিল হয়েছে, ঠিক একইভাবে বিএনপি যদি কখনো ক্ষমতাতে যায়ও এই সরকারের অধীন ইলেকশন করে, সেটা 5ম সংশোধনী যেভাবে বাতিল হয়েছে ঠিক একইভাবে অবৈধ হিসেবে বাতিল হয়ে যাবে। বিএনপি এত কিছু জানার পরেও কি চায়? আমি যেটা বুঝতে পেরেছি, তাদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে এখন সবকিছুতে খালি হ্যাঁ 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 বলে যাও। অর্থাৎ তোমাদের সবকিছুতে আছি, তোমাদের জুলাই সনদে আছি, তোমাদের সমস্ত বক্তব্যে আছি। ওদের কথা হচ্ছে কোনোভাবে ইলেকশন পর্যন্ত যে যদি ক্ষমতাটাতে যেতে পারি তারপরে মজা বুঝা দিব। এটা হচ্ছে বিএনপির একটা ইন্টারনাল পলিসি, এটা আমি জানি যে আগে যায়া নেই ক্ষমতাতে। কিন্তু এই যে বিএনপি আগে যায়া নেই ক্ষমতা পলিসির ভিতরে আছে, এইটা কি জামাত, হেফাজত, এনসিপি এরা এটা জানে না? ওদেরও তো লোক আছে ওদের মধ্যে, ওদের খবর জানার জন্য আলাদা লোক আছে, তাহলে জানে। ফলে বিএনপিকে যেটা করতে হতো সেটা হচ্ছে যে একটা শক্ত অবস্থানে যেতে হতো। বিএনপি হয়তো বা ওই 5ই আগস্টের পরে একটা যে জনরোষ, একটা যে মব কালচার, এইটার সাথে তারা তাল মিলাতে গিয়ে তারা লেজে গোবরে করে ফেলেছে। যদি লেজে গোবরে নাই করে, তাহলে আপনি দেখেন যে কথিত যে জুলাই চার্টার বলে তারা বলছে, সেখানে 26শে মার্চের স্বাধীনতা দিবসের ঘোষণা বাদ দিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতা ঘোষণাপত্র, 7ই মার্চের ভাষণ, এমনকি মূলনীতি থেকে গণতন্ত্র শব্দটি বাদ দেওয়া হয়েছে। আমাদের রাষ্ট্রীয় মূলনীতি কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, তাই তো? এটিকে বাদ দিয়ে 3টি অন্য মূলনীতিকে আনা হয়েছে। সেই মূলনীতিকে তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে না, তারা ওটাতে তারা এগ্রি করে নিচ্ছে। এই যে গণভোটের কথা হচ্ছে, গণভোটের ক্ষেত্রে তারা বলছে যে জুলাই সনদের একমাত্র আইনি ভিত্তি হতে পারে আপনার সংসদ, অর্থাৎ তারা একটা ইলেকশন চায়। অন্যদিকে জামাত বলছে যে জুলাই সনদ যদি ইটসেলফ ইজ এ নিউ কনস্টিটিউশন হয়, তাহলে এটির পক্ষে গণভোটের দরকার আছে। দুটোই ত্রুটিপূর্ণ কথাবার্তা।